আমরা এখন চলে যাচ্ছি ভরবেগের নীতিগত সূত্র, যেটা অধ্যায় 3-এর একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তো ভরবেগের নিত্যতা সূত্রের আরেকটা নাম আছে, আরেকটা নাম হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। নিত্যতা আর সংরক্ষণ একই কথা, তাই এটাকে আমরা বলি অনেকেই ভরবেগের সংরক্ষণ সূত্র। অনেকে আবার ইংলিশে বলে ল অফ কনজারভেশন। কনজারভেশন মানে সংরক্ষণ, কনজারভেশন অফ মোমেন্টাম। ওকে, তো এই সূত্রটা আসলে কি? তো সূত্রটা আগে আমি লিখি। ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া, ক্রিয়া প্রতিক্রিয়া ব্যতীত অন্য কোনো বাহ্যিক বল ক্রিয়া না করলে, অন্য কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হলে সংঘর্ষের আগে ও পরে, সংঘর্ষের আগে ও পরে বস্তুগুলোর বা বস্তুসমূহের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এটা কি বলতে চাচ্ছে? এটা বলতে চাচ্ছে আমরা একটা বস্তু নিলাম, একটা বস্তু, এটার ভর বললাম m1, এটার ভর বললাম m1। এই বস্তুটা ডান দিকে E1 বেগে যাচ্ছে। আরেকটা বস্তু নিলাম, এই লাল বস্তুটা, এটা ঠিক উল্টা দিকে মনে করলাম আসছে। এটার ভর m2 এবং যে বেগে আসতেছে সেটা u2 বললাম। এরা সংঘর্ষ করলো। সংঘর্ষের পর এরা এই m1 ভরের বস্তুটা এদিকে চলে আসলো, সেটা v1 বেগ বললাম। আর এই লাল বস্তুটা এদিকে চলে আসলো, সেটা বললাম v2 বেগ। ওকে, তো মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না, এটা বলতে আসলে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে সংঘর্ষের আগে এখানে কত ভরবেগ আছে। এটা ছিল সংঘর্ষের আগের চিত্র ছিল এটা। আর এইটা ছিল সংঘর্ষের চিত্র, আর এইটা হচ্ছে সংঘর্ষের পরের চিত্র। ওকে, তো সংঘর্ষের আগের চিত্রে মোট ভরবেগ কত আছে? এর ভরবেগটা যদি m1 সংঘর্ষের আগে মোট ভরবেগ এখানে আমরা পাই m1 e1। আমি যদি e1কে প্লাস দেই তাহলে কিন্তু u2কে মাইনাস দিতে হবে, কারণ u2 e1 এর উল্টা দিকে। তাহলে প্লাস m2 মাইনাস u2। তাহলে পেলাম সংঘর্ষের আগে মোট ভরবেগ এটা। সংঘর্ষের পরে মোট ভরবেগ কত? সংঘর্ষের পরে মোট ভরবেগ সেটা m1 v1। v1কে আমি দেখতে পাচ্ছি, v1টা বাম দিকে, আমি বাম দিকগুলোকে নেগেটিভ দিছি, মাইনাস দিছি, তাহলে মাইনাস v1 প্লাস m2 v2 ডানমুখী, তাহলে কিন্তু ডানমুখীকে আমি পজিটিভ দিচ্ছি এখানে, তাহলে m2 সাথে v2টা পজিটিভ হিসাবে আসবে। এবং এই নীতি অনুযায়ী
এই m1u1 প্লাস ভরবেগের সংরক্ষণ অনুযায়ী লিখতে পারবো, ভরবেগের সংরক্ষণ অনুযায়ী লিখতে পারবো m1u1 প্লাস m2 মাইনাস u2 সমান m1 মাইনাস v1 প্লাস m2 v2 m2 v2। ওকে, এটা লিখতে পারবো। এখন এই ভরবেগের সংরক্ষণ সূত্র যে সত্য হবে তার প্রমাণ কি? তো আমরা এটার প্রমাণে চলে যাচ্ছি। আমরা এখন এটার প্রমাণে চলে যাচ্ছি। ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণ। ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণে চলে যাচ্ছি আমরা। এই বস্তুটা এই বরাবর যাচ্ছে ভাবলাম, ডান দিক বরাবর। এটার ভর m1u1 বেগে যাচ্ছে। আর আরেকটা বস্তু এই লাল বস্তুটা বাম দিকে আসছে মনে করলাম, সেটা u2 বেগে আসছে, ভর m2। সংঘর্ষ হলো, ঠিক আছে, সংঘর্ষ হলো। সংঘর্ষের পর এই কালো বস্তুটা কিন্তু আবারও বিপরীতে u1 এর বিপরীতে চলে আসছে, এবং লাল বস্তুটাও u2 এর বিপরীতে চলে আসছে। এই বেগটাকে বললাম v2, এই বেগটাকে বললাম v1। এর ভর m2, এর ভরটা m1 আর এর ভরটা m2। ওকে, তো এখন আমরা জানি যে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া আর কিছু নাই। তাহলে সংঘর্ষের সময় আমি বলতে পারি সংঘর্ষের সময় এফ ক্রিয়া আর এফ প্রতিক্রিয়া পরস্পর সমান, মানে সমান, কিন্তু দিকে উল্টা বলে আমি এখানে মাইনাস নেব। এই মাইনাস কিন্তু দিক বোঝাচ্ছে, এই মাইনাসটা কিন্তু দিক বোঝাচ্ছে। ওকে, এখন ক্রিয়াবলটা ভাবলাম m1 বস্তুর উপর। ক্রিয়াবলটা যদি ভাবি m1 বস্তুর উপর, এটা যদি ভাবি আমি m1 বস্তুর উপর, m1 ভরের উপর, তাহলে এই প্রতিক্রিয়াটা ভাববো আমি তাহলে m2 ভরের উপর। আমরা জানি F সমান ma, এর জায়গায় v মাইনাস ইউ বাই টি। সো v1 মাইনাস ইউ বাই টি, কিন্তু এখানে v1টা কোন দিকে? v1টা বাম দিকে, u1 এর উল্টা। তাই u1 এ প্লাস বসলেও u1 এর সামনে সাইন আমি প্লাস দিলাম, কিন্তু v1 এর সামনে কিন্তু চিহ্ন হবে নেগেটিভ। কেন? কারণ হচ্ছে v1 আর u1 পরস্পর উল্টা। আমি u1 এর দিককে যদি আমি ধনাত্মক ধরি, পজিটিভ অ্যাক্সিস, তাহলে v1 এর ডিরেকশন হবে তার উল্টা দিকে নেগেটিভ। ইকুয়ালস টু প্রতিক্রিয়াতে আমি দেখি, প্রতিক্রিয়াতে m2 v মাইনাস ইউ বাই টি সেখানেও লিখব, কারণ f সমান m এ লিখছি, v মাইনাস ইউ বাই টি লিখব। তাহলে v মাইনাস ইউ বাই টি লিখব। দুই টাইম সমান হবে কিনা? অবশ্যই, কারণ ক্রিয়া যতক্ষণ ধরে সংগঠিত হয় প্রতিক্রিয়াও ততক্ষণ ধরে। কারণ ক্রিয়া প্রতিক্রিয়া হয় বস্তুর টাচের মাধ্যমে। টাচ এ বস্তু যদি বি বস্তুকে টাচ করে যতক্ষণ ধরে, বি বস্তুও কিন্তু এ বস্তুকে ততক্ষণ ধরেই টাচ করে। তাহলে এ ক্রিয়া দেয় যতক্ষণ ধরে, বি বস্তুও ক্রিয়া দেয় ততক্ষণ ধরে। তাহলে এ বস্তুর ক্রিয়া আর বি বস্তুর প্রতিক্রিয়ার সময়কালটা একই। ওকে, এখন ভি মাইনাস ইউ বাই টিতে এখানে v2 লিখব, v2 u2, চিহ্নগুলো আবার নিব। ডানমুখী যারা তাদেরকে নিব প্লাস, বামমুখী যারা তাদেরকে নিব মাইনাস। তো v2 ডানমুখী বলে সেটি নেব প্লাস দিয়ে, v2 ডানমুখী বলে সেটি নেব প্লাস দিয়ে। ওকে, u2 বামমুখী বলে সেটি নেব মাইনাস দিয়ে।
সেটি নেব মাইনাস দিয়ে। ওকে, এখান থেকে টি কাটা চলে গেল, থাকে m1 মাইনাস v1 মাইনাস m1 u1 সমান মাইনাস m2 v2 মাইনাসে মাইনাসে প্লাস m2 মাইনাস u2। তাহলে থাকলো m1 u1 প্লাস m2 মাইনাস u2, এটা ওদিকে নিয়ে গেছি, সমান এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে থাকে m1 মাইনাস v1 m1 মাইনাস v1 প্লাস m2 প্লাস v2। একটু আগে আমরা এই সমীকরণটি পেয়েছিলাম, এই সমীকরণটি কিন্তু একবারে লিখেছিলাম, সেটা এখন প্রমাণ করে ফেললাম। তো আমরা প্রমাণটা দিলাম আমরা কোন ক্ষেত্রে? এই প্রমাণটা দিছি আমরা যখন সংঘর্ষের পর বস্তুগুলো বা বস্তুদ্বয় বিপরীত দিকে যায়। কিন্তু আবার আমরা প্রমাণ করব সংঘর্ষের পর বস্তুদ্বয় বিপরীত দিকে যাবে না, সংঘর্ষের আগেও যেদিকে যাচ্ছিল একই দিকে, সংঘর্ষের পরেও একই দিকে যাচ্ছে। এইটা এবার দেখব। এবার আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণটা দেখব যখন সংঘর্ষের আগে ও পরে বস্তুদ্বয়ের গতি একই দিকে। সংঘর্ষের আগে ও পরে বস্তুদ্বয়ের গতি একই দিকে, অর্থাৎ এই বস্তুটা e1 বেগে যাচ্ছিল, m1 ভরের বস্তু, আরেকটা বস্তুও m2 সে একই দিকে u2 বেগে যাচ্ছে, কিন্তু e1 u2 থেকে বড় ছিল, ফলে এটা m2-র সাথে গিয়ে সংঘর্ষ করলো বা সংঘর্ষে লিপ্ত হলো। এরপর কিন্তু সংঘর্ষের পরেও ভেবে নিলাম, সংঘর্ষের পরে m1টা বেশ স্লো হয়ে গেল আর m2টা ফাস্টার হয়ে গেল। তার মানে সংঘর্ষের পরে এটা ওদিকেই যাচ্ছে v2 বেগে m2 ভরটা, আর m1 ভরটা ওই দিকেই যাচ্ছে কিন্তু v1 বেগে। এখানে কিন্তু v1টা e1 থেকে ছোট হয়ে গেছে, স্লোয়ার হয়ে পড়ছে, আর এই m2 ভরটা কিন্তু আগের থেকে বেশি বেগ পেয়ে গেছে। ওকে, এখন আসি, এখন আমরা এইখানে প্রমাণটা করব f ক্রিয়া সমান f প্রতিক্রিয়া, বাট এখানে একটা মাইনাস দিব আমরা, এটা দিকের মাইনাস আসলে। এখন f ক্রিয়াটা কার উপরে? যদি আমরা এটা ভাবি m1 ভরের বস্তুর উপরে, সংঘর্ষের সময় ক্রিয়া হয়েছিল m2 কর্তৃক, তো এটা m1 ভরের উপর ভাবলাম, তাহলে m1 ভরের উপরে m2 ভরের বস্তুটা ক্রিয়া দিছে f1, তাহলে m1 ভর আবার m2-র উপরে প্রতিক্রিয়া দিবে, সেটা f2 বললাম। তাহলে m1 ভরের উপর, তাহলে এইটা m2 ভরের উপর। ওকে, m2 ভরের উপর। এখন f এর ফর্মুলা আমি লিখছি, f সমান m a মানে v মাইনাস ইউ বাই টি, তাহলে v মাইনাস ইউ বাই টি। এবার কিন্তু আমরা দিকের চিহ্ন অবশ্যই নিব, এটা v1 u1 কত হবে? u1 এর চিহ্ন কি হবে? u1 ডানমুখী, তাহলে প্লাস, তাহলে এখানে প্লাস u1 এর সামনে, এটা তো মাইনাস হচ্ছে ভরবেগের পরিবর্তনের মাইনাস এটা, কিন্তু u1 এর যে চিহ্ন সেটা প্লাসই থাকবে, u1 এর চিহ্নটা প্লাসই হবে। ওকে, v1 এর চিহ্ন, v1ও তো ডানমুখী, তাহলে ওর চিহ্নটাও প্লাসই থাকবে, v1 এর চিহ্নটাও প্লাসই থাকবে। ওকে, সমান মাইনাস এদিকে প্রতিক্রিয়া বলটা কত? সেটা m2 ভরের উপর, তাহলে m2 ইন্টু v2 মাইনাস u2 বাই একই সময় t। এখানে u2 চিহ্ন কি হবে? u2 ডানমুখী, তাহলে u2 সামনে প্লাস, u2 সামনে প্লাস। ওকে,
আবার ভি টুও ডানমুখী, তাহলে তার সামনে প্লাস, ডানমুখী হলে প্লাস, বামমুখী হলে মাইনাস। এইটি কাটা যায়, তাহলে থাকে m1v1 মাইনাস m1u1 সমান মাইনাস m2v2 মাইনাসে মাইনাসে প্লাস m2u2। তাহলে পাচ্ছি m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। এই সময় তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রটা এরকম দেখা যাবে। এবং এখানেও কিন্তু প্রমাণ করলাম আদিতে ভরবেগের সমষ্টি সমান সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি। ওকে, আমরা এখন চলে যাচ্ছি স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? আমরা জানি যে প্রত্যেক প্রকার সংঘর্ষে ভরবেগের নিত্যতা সূত্র পালিত হয়। সংঘর্ষে সেখানে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া আর কোনো বাহ্যিক বল নেই, তাই ভরবেগের নিত্যতা সূত্র পালিত হয়। কিন্তু কিছু সংঘর্ষ আছে ইনফ্যাক্ট এই ধরনের সংঘর্ষই বেশি বাস্তবে দেখা যায়, যে সংঘর্ষের আগে বস্তুগুলোর গতিশক্তির সমষ্টি আর সংঘর্ষের পরে বস্তুগুলোর গতিশক্তির সমষ্টি, এই দুই ফলাফল সমান থাকে। তখন আমরা বলি গতিশক্তিরও সংরক্ষণ পালিত হচ্ছে, আর তখন ওই সংঘর্ষকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। ইংলিশে আমরা বলি ইলাস্টিক কোলিশন। ওকে, এখন আমরা তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের সংজ্ঞাটা লিখি। যে সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের পূর্বে বস্তুগুলোর গতিশক্তির সমষ্টি, সংঘর্ষের পরে বস্তুগুলোর গতিশক্তির সমষ্টির সমান হয়, সেই সংঘর্ষকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, হ্যাঁ, এই সংঘর্ষের ক্ষেত্রে আমরা সমীকরণ কিভাবে লিখতে পারি? ধরে নিলাম আমরা একটা বস্তু, তার ভর m1, সেটা u1 বেগে যাচ্ছে, এবং আরেকটা বস্তু সেটা m2 ভর u2 বেগে যাচ্ছে। আমরা এটাও ধরে নিলাম যে u1 গ্রেটার দ্যান u2। এরপর তারা সংঘর্ষে লিপ্ত হলো। এরপর এই m1 ভরের বস্তুটা ওদিকেই u2 বেগে যাচ্ছিল, এরপর m1 ভরের বস্তুটা ওই দিকেই যাচ্ছে, তবে v1 বেগে। ইনফ্যাক্ট v1 u1 থেকে ছোট, কারণ সে স্লোয়ার হয়ে পড়েছে। আর v2 বেগে m2 ভরের বস্তুটা যাচ্ছে, সে কিন্তু আরো ফাস্টার হয়ে যাবে, তার মানে u2 থেকে v2টা বড় হয়ে যাবে। তো আমরা এখানে এই চিত্রটা, এটা হচ্ছে সংঘর্ষের আগে, আর এই যে চিত্রটা, এটা সংঘর্ষের পরে। এখন আমি ইকুয়েশনে এই সংজ্ঞাটাকে কিভাবে কাজে লাগাতে পারি? যদি সংঘর্ষটি স্থিতিস্থাপক হয়, তাহলে আমি লিখতে পারি হাফ m1 u1 স্কয়ার
আমরা জানি যে গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার দিয়ে, তাহলে হাফ এম ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার, এটা হলো সংঘর্ষের আগে গতিশক্তির যোগফল। সংঘর্ষের আগে গতিশক্তির যোগফল হচ্ছে হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার। আর সংঘর্ষের পরে গতিশক্তির যোগফল হচ্ছে হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার। তো স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয়ে থাকে তাহলে এই ফলাফল সংঘর্ষের আগে গতিশক্তির যোগফল আর সংঘর্ষের পরে গতিশক্তির যোগফল কি থাকবে? সমান থাকবে। এটাই হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গাণিতিক সমীকরণটা। ওকে।